আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। কারণ আপনারা সবাই জানেন যে আমাদের বীর শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজা এবং কাফন দাফন সবকিছু আজকে সম্পন্ন হয়েছে। সো সেই জন্য আজকে মনটা বেশি ভালো নয়, কারণ ওনার মতো একজন মানুষ যখন, যুগের শ্রেষ্ঠ সন্তান যখন দুনিয়া ত্যাগ করে আখিরাতে চলে যায়, তখন ভালো লাগার কথা না। আশা করি আমার মতো আপনাদেরও মন ভালো নেই। সো আজকে ওনার সম্পর্কে কিছু কথা বলতে চাই। যদিও ওনার সম্পর্কে কিছু কথা বলে আমি শেষ করতে পারবো না, কখনোই না। আমার জীবন যদি ১০০ বারও আসে, তারপর আমি শেষ করতে পারবো না। তারপরও কিছু কথা বলতে চাই, উনি কেমন ছিলেন। উনি এমন একজন মানুষ ছিলেন, যেখানে অন্যায় হতো সেখানে তিনি প্রতিবাদ করতেন। উনি এমন একজন মানুষ ছিলেন, যেখানে অবিচার হতো সেখানে তিনি প্রতিবাদ করতেন। উনি এমন একজন মানুষ ছিলেন, যেখানে জুলুম হতো সেখানে তিনি প্রতিবাদ করতেন। উনি এমন একজন মানুষ ছিলেন, যেখানে বেবিচার হতো সেখানে তিনি প্রতিবাদ করতেন। উনি সবসময় চাইতেন যে উনি ইনসাফ কায়েম করবেন। উনি কিন্তু মাঝে মধ্যে অনেক টক শোতে অনেকবারই উনি মিডিয়ার সামনে বলেছেন যে আমি যদি ৫০ বছর বেঁচে থাকি এবং আমার এই বেঁচে থাকার পরে যদি জাতির জন্য আমার কিছু ইমপ্যাক্ট তৈরি না হয়, তাহলে এই ৫০ বছর বেঁচে থাকার কোনো মানেই হয় না। এবং যদি ৫ বছর আমি বেঁচে থাকি আর ওই ৫ বছরের ইমপ্যাক্ট যদি পুরা জাতির উপর পড়ে, আর জাতি যদি এই ইমপ্যাক্ট কাজে লাগাইতে পারে, তাহলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। সো ওসমান হাদি ভাইয়ের কথাগুলো বাস্তবে তার সাথে মিলে গেছে। প্রত্যেকটি মানুষ এখন স্লোগান দেয় একটাই, যে আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। সো উনি এমনই একজন ক্যারেক্টারের মানুষ ছিলেন। উনাকে নিয়ে বলা, উনাকে নিয়ে বলতে গেলে শেষ করার মতো না। উনি এমন একজন ক্যারেক্টার ছিলেন। তো উনাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তো এইভাবে যদি আমাদের যুগের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়, একের পর একজনকে টার্গেট করা হয়, তাহলে নেক্সট যে জেনারেশন আসবে, আমরা যে সমাজের সামনে, জাতির সামনে উচ্চ কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাব, সেইটা কিন্তু আর থাকবে না। কারণ আমরা তখন বুঝবো যে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই, তখন আমার মরতে হবে। কেউ চায় না দুনিয়া থেকে যেতে। সবাই ওসমান হাদি হতে পারে না। ওসমান হাদি একজনই ছিলেন। সো এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের দেশটাকে আগায় নিয়ে যাব, কিভাবে জাতিকে সামনে নিয়ে যাব। সো আমরা চাই যারা এই কাজটা করেছে তাদের অতি দ্রুত ধরে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, এবং এইটার সাথে যারা যারা জড়িত ছিলেন প্রত্যেককে গ্রেফতার করে জনসম্মুখের সামনে, পুরো জাতির সামনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর এরকম কাজ কেউ না করে। কারণ এটা শুধু একজনের উপর যায় নাই, যার গেছে সে বুঝতে পারতেছে যে কেমন লাগতেছে। তার একটা ছেলে আছে মাত্র ১ বছর, তার স্ত্রী বিধবা হয়ে গেছে, তার ছেলেটা এতিম হয়ে গেছে। কে নিবে তার দায়ভার? সরকার নিবে। এই আজ পর্যন্ত ১ সপ্তাহ হয়ে গেল, এখনো সরকার কাউকে গ্রেফতার করতে পারে নাই। তাদেরকে সময়ের পর সময় আলটিমেটাম দেওয়া হচ্ছে যে আপনারা অতি দ্রুতই গ্রেফতার করেন, কিন্তু তারা স্পষ্টভাবে কিছু বলতে পারছে না। না বলতেছে এই উপদেষ্টারা, না বলতে পারতেছে সেনাবাহিনী, না বলতে পারতেছে পুলিশ। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যদি তাদের বিচার না করতে পারেন, এই কুখ্যাত খুনিদের বিচার না করতে পারেন, এই কুখ্যাত সন্ত্রাস ছাত্রলীগের বিচার না করতে পারেন, আপনারা যদি খুনি হাসিনার বিচার না করতে পারেন, আপনারা যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না করতে পারেন, আপনাদের পায়ে ধরে বলছি, আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের গদি ছেড়ে দেন। আর যদি গদি না ছাড়েন, আমরা জনগণ কিন্তু বসে থাকবো না। আমরা যেভাবে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে, দুর্নীতিবাজ আওয়ামী লীগকে, খুনি হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছি, আপনাদেরকে বিতাড়িত করতে আমরা একবারও দ্বিধাবোধ করব না। আপনাদেরকে বলতেছি, অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার আওতায় আনুক এবং জনসম্মুখের সামনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। এইটা যদি আপনারা না করতে পারেন, আপনারা অতি দ্রুত পদত্যাগ করেন এবং আপনাদের জায়গায় আমরা যোগ্য লোক বসিয়ে আমরা তাদেরকে বিচার করব। আমরা জনগণ তাদের বিচার করব। আপনাদের বিচার করতে হবে না। আপনাদেরকে বলছি, সময় থাকতে আপনারা আপনাদের কাজ করুন। আর যদি না করুন, ভারতে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে কোনো রাস্তা পাবেন না। আপনাদেরকে আগেই বলে দেওয়া হচ্ছে, অতি দ্রুতই তাদেরকে গ্রেফতার করুন।